চায়ের আসল স্বাদ শুধু MDHT প্লাস থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH টি প্লাস মশলা। MDH এই মুহূর্তে অবস্থা দেখুন। এই মুহূর্তে যেভাবে হিন্দুদেরকে মারা হচ্ছে, এই মুহূর্তে পড়ে গেল। এই মুহূর্তে রক্তে ভেজে যাচ্ছে হিন্দু। এই মুহূর্তে একজন অসুস্থ হয়ে পড়েছে, মুখ ফেটে গেছে। নমস্কার, আমি ময়ূখ রঞ্জন ঘোষ। আজ সকাল থেকে বাংলাদেশিরা খুব আনন্দে রয়েছে। বাংলাদেশের যে পোর্টাল, বাংলাদেশের যে নিউজ চ্যানেল এবং নিউজ পেপার, সেই নিউজ চ্যানেলে শুধুমাত্র বেগবাগান, যেখানে বাংলাদেশের ডেপুটি হাই কমিশন রয়েছে, সেখানকার খবর। বাংলাদেশিরা তাদের মিনমিনে মিডিয়া তারা ধন্য করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বেধড়ক পিটিয়েছে সনাতনীদেরকে। আমার রক্ত ভেজা যে জামা, সেই জামার ছবিটা তারা বলছে পানের পিক, তারা বলছে আলতা মাখা, তারা অনেক কিছু বলছে। বাংলাদেশিরা তো বলবেই। আমি অবাক হয়ে যাচ্ছি মাকুলাররা কেন বলছে। মাকুলাররা আজব সব যুক্তি দিচ্ছে, কিন্তু মাকুলারদের অবস্থা যদি যোগেন মণ্ডলের মতন হয় তখন কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায় কি এটাই চেয়েছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি চেয়েছিলেন যে বাংলাদেশিরা সবচেয়ে বেশি আনন্দ পাক, মোহাম্মদ ইউনূস সবচেয়ে বেশি আনন্দ পাক যখন সনাতনীদেরকে পেটানো হবে? যেভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলে পাঠানো হয়েছিল, ঠিক সেভাবে যখন গেরুয়া বসনধারীদেরকে এই বাংলায় জেলে পাঠানো হচ্ছে শুধুমাত্র হিন্দুদের জন্য প্রতিবাদ করার জন্য, যেভাবে চট্টগ্রামে মার খাচ্ছে হিন্দুরা, যেভাবে রংপুরে মার খাচ্ছে হিন্দুরা, যেভাবে ময়মনসিংহে মার খাচ্ছে হিন্দুরা, ঠিক সেভাবে কলকাতা শহরে মার খাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মেরে মুখ ফাটিয়ে দিচ্ছে, বুক ফাটিয়ে দিচ্ছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কার জন্য কাজ করছেন? নিজের দেশের সনাতনীদের জন্য, না বাংলাদেশি জিহাদিদের জন্য? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি বাংলাদেশ পুলিশের মতন আচরণ করছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি রাষ্ট্রবাদী মুসলিমদের জন্য কাজ করছেন? কারণ রাষ্ট্রবাদী মুসলিমদেরকেও ছাড়া হয়নি, তাদেরকেও ফেলে মারা হয়েছে। এক রাষ্ট্রবাদী মুসলিম ভাই সরফরাজ, সেও এই মুহূর্তে অনশন করছে। সে খবরে আসবো, কিন্তু সবচেয়ে বড় খবর যেটা, জেল কে তালে টুট গয়ে, হিন্দিতে যেভাবে ওই মাকুলার গ্যাং বলে না, জেল কে তালে টুট গয়ে শেরনি হামারে ছুট গয়ে। ছেলেদেরকে এখনো জেলে রাখা হয়েছে মনোবল ভাঙার জন্য। হিন্দুদের মনোবল ভাঙা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়। তাদেরকে জেলের মধ্যে, পুলিশি হেফাজতের মধ্যে যাই করুন, যাই বলুন না কেন, ওরা যখন বেরোবে অগ্নি স্নাত হয়ে বেরোবে এবং উদযাপন হবে। ব্রেকিং নিউজ এই মুহূর্তে ব্রেকিং নিউজ। সবাই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের আজ কোর্ট প্রোডাকশন ছিল। মহিলাদের ছেড়ে দেওয়া হলো। পুরুষদের দুদিনের কাস্টাডি। মহিলাদেরকে 7 মহিলাকে ছেড়ে দেওয়া হলো। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল: শিল্পা মণ্ডল, দিতি ভট্টাচার্য, বাপন গায়েন, সৌরদীপ চক্রবর্তী, রোহিত সাউ, বাপ্পাদিত্য ঘোষ, রিঙ্কু দেবী, শরৎ কুমার, তাপস সরকার, কঙ্কন গুন্ড্রি, সঙ্গীতা চৌধুরী, নকুল কুমার ভট্টাচার্য, প্রিয়ন্তী রায়, বিকর্ণ নস্কর, মিঠু রায়, বাপি রায়, উমা রায়, নিদুলা বৈদ্য এবং মোহাম্মদ সরফরাজ রশিদ। সবাইকে হিন্দুদের পক্ষ থেকে অনেক অভিনন্দন, ভারতীয়দের পক্ষ থেকে অনেক অভিনন্দন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একটা প্রশ্ন করছি, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কি বাংলাদেশের হয়ে কাজ করছেন না ভারতের হয়ে কাজ করছেন? স্ট্রেট বলুন। ময়ূকের প্রশ্ন এই মুহূর্তে, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি হিন্দুদেরকে পচিয়ে মারার জন্য, মনোবল ভেঙে দেওয়ার জন্য জেলে রাখার চেষ্টা করছেন? ময়ূকের প্রশ্ন এই মুহূর্তে, মমতা হিন্দুদের মনোবল ভাঙতে চাইছেন। কিসের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে একের পর এক মারাত্মক ধারায়
আমাদের ভাইগুলোকে জেলের মধ্যে রেখে দিচ্ছে। আজকে আমাদের যে সনাতনী ভাইরা তারা প্রিজন ভ্যানে ওঠার সময় তাদেরকে সবাই মালা পরিয়ে প্রিজন ভ্যানে তুলেছে। কি বলেছে একবার শুনবো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে আলিপুর আদালত থেকে বের করা হচ্ছে। কথা বলার চেষ্টা করবো। কিন্তু প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। আমাদের আমরা জিতবো। কেউ আমাদেরকে আটকে রাখতে পারবে না। আমাদের লড়াই আমরা জয়লাভ করবো নিশ্চিত আছে। দিদির হার হবে। পুলিশের এই অরাজকতা বেশি দিন চলবে না। আর কয়েকটা মাস অপেক্ষা করুন। পুলিশের এই অরাজকতার বিনাশ হচ্ছে হবে। আমাদের লড়াই অনশন চলবে যতদিন না আমরা এই অত্যাচারের বিচার পাচ্ছি ততদিন পর্যন্ত আমাদের লড়াই রইবে। হে ভারত মা তু অমর রহে, हम तीनों चार रहे ये ना रहे। আলিপুর আদালতে পুলিশ লোকের থেকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে 12 জনকে। ইসলাম স্লোগান হচ্ছে। কি বলবে কি বলবে সন্ত্রাসবাদী সরকার, জিহাদি সরকার। আমি বলবো ভারত দেখা যাচ্ছে এই মুহূর্তে দেখা যাচ্ছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কি হয়েছে জেলে কি হয়েছে? আপনাকে কালকে অ্যারেস্ট করা হয়েছিল। কালকে যেতে জানার চেষ্টা করবো। সঞ্জয় নায়া, সঞ্জয় নায়াকে বলবো এইদিকে। সঞ্জয় দা, সঞ্জয় দা, সঞ্জয় দা, সঞ্জয় দা এই মুহূর্তে হে ভারত মা তু আমার রহে, हम तीनों चार रहे। আমি আবারও বলছি, এই ছেলেগুলোকে আজকে শুধুমাত্র মনোবল ভেঙে দেওয়ার জন্য পুলিশি হেফাজতে রাখা হলো। এই ছেলে মেয়েগুলো কোনো দোষ করেনি, শুধুমাত্র লাঠিগুলো চলে এই সনাতনীদের ওপরে। আর অন্য কোনো সময়ে এই লাঠি চলে না। প্যালেস্তাইন নিয়ে যখন বিপ্লব হয়, প্যাটিস বিপ্লব হয়, তখন লাঠি কেন পুলিশ প্রোটেকশন দিয়ে নিয়ে যায়, ফুল ছড়ে, জল দেয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কার জন্য কাজ করছে? কার জন্য কাজ করছে? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অগ্নিকন্যাদেরকে, আসলে যারা সনাতনী অগ্নিকন্যা, আসলে যারা বাংলার নিজের মেয়ে, তাদেরকে আটকে রাখতে পারলো না মমতা বন্দ্যোপাধ্যায়। জেল কে তালে টুট গে, শেরনি হামারে ছুট গে। বাংলার বাঘিনী যারা, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় আটকে রাখতে পারলেন না। ব্রেকিং নিউজ এই মুহূর্তে, মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে ভেবেছিলেন দিন রাত জেলে পচিয়ে মারবে, সেই রিঙ্কু দেবী, দিতি ভট্টাচার্য, শিল্পা মণ্ডল, সঙ্গীতা চৌধুরী, প্রিয়ন্তী রায়, এদের আটকে রাখতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ভেবেছিলেন মেয়েদেরকে 5 দিন হয়তো পুলিশের কাস্টাডিতে রাখবেন, তারপরে তাদের মনোবল ভেঙে যাবে। কোনোদিন তারা সনাতনীদের জন্য কথা বলবে না, কোনোদিন তারা হিন্দুত্ববাদীদের জন্য কথা বলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি হেরে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি হেরে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় একদিন এই প্রিয়ন্তী শিল্পাদের মতনই আপনি অগ্নিকন্যা হিসেবে গোটা বাংলার বিরোধী দলনেত্রী ছিলেন, এবং আজ আপনি ভয় পাচ্ছেন এই প্রিয়ন্তীদেরকে, এই সঙ্গীতাদেরকে, এই দিতি শিল্পাদেরকে, এই একের পর এক বাংলার মায়েরা, মেয়েরা, উমা রায়ের মতন। দেখুন আজকে তাদেরকে মালা দিয়ে বরণ করা হচ্ছে।
যখন আলিপুর আদালত থেকে বেরোচ্ছে হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ সনাতনীরা, তারা এই মুহূর্তে রাস্তায় নেমে পড়েছে, তারা উল্লাস করছে। সেই ছবি এই মুহূর্তে দেখুন, মায়েদের ছবি, মেয়েদের ছবি এই মুহূর্তে দেখুন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ভয় ধরাবে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় বিরোধী দলনেত্রী হিসেবে, যুবনেত্রী হিসেবে এভাবেই আপনাকে স্বাগত জানাতে হতো। এখন আপনি মায়েদের, বোনেদের এই লড়াইকে ভয় পান। মায়েদের, মেয়েদের এই লড়াইকে ভয় পান মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ঠিক সেই জায়গা থেকে ময়ূকের প্রশ্ন, এবং ঠিক সেই জায়গা থেকে ময়ূকের দ্বিতীয় প্রশ্ন। এবং তারপর বাংলার শেরনি, বাংলার বাঘিনীরা রিপাবলিকের স্টুডিওতে বাংলার মেয়েদের ভয় পাচ্ছেন মমতা, বাংলার মেয়েদের ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অগ্নিকন্যাদেরকে ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। এবং এই মুহূর্তে যেটার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, আপনারাও অপেক্ষা করছিলাম, আলিপুর আদালত থেকে সোজা বাংলার যে মেয়েদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন, তারা এই মুহূর্তে রিপাবলিক বাংলা স্টুডিওতে আমি অনুরোধ করব আমার ক্রুকে তাদেরকে নিয়ে আসার জন্য, স্বাগত জানানোর জন্য। গোটা বাংলা এই মুহূর্তে তাদেরকে স্বাগত জানাতে চাই, আমি অনুরোধ করব তাদেরকে নিয়ে আসার জন্য। অনেক 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 স্বাগত জানাচ্ছি। এইদিকে আজকে স্টার এই মুহূর্তে भारत माता की जय, भारत माता की जय, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। এই দেশের রক্ত, তোমাদের স্টুডিও, তোমাদের ফ্লোর, বলো কিরকম দেশের রক্ত, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আচ্ছা, আমি শুরুতে আমি শিল্পা এখানে রয়েছে, শিল্পার শটও আমি দেখছিলাম, আমি সামনে ছিলাম শিল্পা, আমি রীতিমতো ভয় পাচ্ছিলাম। ফাইনালি মানে তোমরা 3 জন রয়েছে, এছাড়াও আরও 4 জন রয়েছে, 7 জন এই মুহূর্তে ছাড়া পেয়েছে। কি চলেছিল কালকে মানে নিয়ে যাওয়ার পরে? মহিলাদের সব থেকে বড় খবর, আমরা 7 জন ছাড়া পেয়েছি, কিন্তু এখনো 12 জন ছেলে কিন্তু এক্স্যাক্টলি মনোবল ভাঙার জন্য যেটা করছে। হ্যাঁ, এখনো 12 জন ছেলে কিন্তু আছে। কেন ছাড়িনি, কিসের জন্য ছাড়িনি? হয়তো হিন্দু হয়ে প্রতিবাদ করেছে, হয়তো হিন্দু হয়ে জন্মগ্রহণ করাটা কি ভুল? কিন্তু আমি মনে করি আজকে এই রিপাবলিক শোতে এসে বলছি, আমি হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছি, এটা আমার সৌভাগ্য এবং আমাদের সবার সৌভাগ্য যে আমরা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি। কারণ আমরা প্রতিবাদ করেছি, আমরা চাইছি, যেভাবে আমরা দেখেছি চন্দন দাসকে মারা হয়েছে, যেভাবে দেখেছি হরগোবিন্দ দাসকে খুন হতে হয়েছে, যেভাবে আমরা দেখেছি সন্দেশখালিতে মা বোনেদের উপর অত্যাচার করেছে শাহজাহান, ঠিক সেইভাবেই যখন দেখলাম যে ইউনিশ সরকার কিভাবে দীপুচন্দ্র দাসকে জ্বালিয়ে হত্যা করেছে, খুন করেছে, তো তার জন্য যখন আমরা প্রতিবাদ করতে নেমেছি, হ্যাঁ আজকে রাজ্যের পুলিশ আমাদের কণ্ঠস্বরকে রোধ করার চেষ্টা করেছে, কারণ আমরা প্রতিবাদ করব, এইভাবে প্রতিবাদ যে করছি, এইভাবে কণ্ঠরোধ রাজ্যের আমি দিতিকে দেখছিলাম যে দিতি প্রিজন ভ্যান থেকে বলছে কুকুর বেড়ালের মতো নিয়ে যায়। আসলে আমার এটাতে একটা অবজেকশন আছে দিতি, আমাদের বাড়ির কুকুর বেড়ালকেও, পোষ্য যারা, তাদেরকেও আমরা খুব যত্নে রাখি। মানে এরমভাবে মানে গবাদি পশুর মতন ধাক্কা মারতে মারতে নিয়ে যাওয়া। এবং যেভাবে আমি দেখছিলাম প্রিয়ন্তী বোধহয় প্রিজন ভ্যানে, সেই ছবিটাও যদি থাকে আমি একটু পরে চালাবো, প্রিজন ভ্যানের মাটিতে বসে পড়েছো তোমরা, ধাক্কা ধাক্কি ঠাসাঠাসি করে, একটু যদি বলো মানে কি চলছিল তখন? ভয়ঙ্কর একটা অবস্থা। মানে আমাদেরকে তো আমরা দেখছি যে যখন দেখছি যে শরৎজি যিনি ভিএইচপির আছেন ওনাকে তোলা হয়েছে, তো প্রিয়ন্তী সেখানে প্রোটেস্ট করতে যাচ্ছিল, ওখানে সমস্ত পুরুষ যারা রয়েছে, পুরুষ পুলিশ, তারা চেষ্টা করছে ওর গায়ে হাত দেওয়ার। সেখানে ওকে একা মেয়েকে ছাড়বো না বলে আমি যাচ্ছি, আমাকে প্রিয়ন্তীকে পুরো ছুঁড়ে দিলে দুদিকে, প্রিয়ন্তী ঠাস করে পড়েছে, ওর যদি মাথাটা ফেটে যেত ওখানে, ওর তো মাথা ফাটার উপক্রম হয়েছিল, আমাকে সরিয়ে দিয়েও আমাকে সোজা ধরে গাড়িতে তুলে দিল, ওকে তো রীতিমতো চ্যাংদোলা করে 4 হাত পা তুলে নিয়ে এসে গাড়ির মেঝেতে ফেলে দিল। মানে গাড়ির মেঝেতে ফেলে ভাইদের, দাদাদের, মেয়েদেরকে এভাবে গরু ছাগলের মতো নিয়ে যাওয়া হয়েছে। সব থেকে আশ্চর্যজনক ঘটনা শুনুন, আমরা 2টো 2:30টার সময় অ্যারেস্ট হয়েছি, আমরা রাত্রি 2
দুটো, যখন সারা দিন পরে আমাদের খাওয়া নেই দাওয়া নেই, 10 কিলোমিটার হেঁটেছি, রাত্রি 2টোর সময় আমাদের অমানুষের মতো টেনে তোলা হয়েছে, চলো মেডিকেল করতে যাবে। তো আমরা জানি না কি কেস হয়েছে, আমাদের কি কেস দেওয়া হয়েছে, সমানে বলে যাওয়া হচ্ছে আমরা দেখছি, আমরা জানাবো, আপনাদের কি হচ্ছে আমরা বলবো, দেখে যাচ্ছি। রাত্রি 2টো অবধি এভাবে আমাদের ওয়েট করে যখন আমরা সবে একটু শুয়েছি বা রেস্ট নিতে গেছি, তাও তো ঠান্ডা মেঝে ওরকমভাবে, তখন আমাদের মানে অমানুষের মতো ডেকে তোলা হয়েছে, চলো এবার তোমরা মেডিকেল করতে যাবে। আমরা মেয়েরা প্রোটেস্ট করেছি, যা খুশি হয়ে যাক, আমাদের ভয় দেখানো হয়েছে, আমাদের কিন্তু ফোর্স কম নেই। মহিলা পুলিশ ছিল, পুরুষরাও এসছে, এবং পুরুষ যিনি ছিলেন তিনি বলছেন যে আমাদের কিন্তু ফোর্স কম নেই, আমরা কিন্তু এবার জোর করব, তারপরে কিছু হলে কিন্তু আমাদের বলবেন না। আমরা বলেছি কারণটা কি, মানে কারণ আমরা কেন রাত্রি 2টোর সময় বেরোচ্ছি না? তোমরা কি চাকরি চুরি, কয়লা চুরির জন্য বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমরা কিসের জন্য গেছি? সনাতনী হয়ে বিচার চাইতে গিয়েছিলাম, বিচার চাইতে গেছি, সেটা আমাদের দোষ, তাই আমাদের রাত্রি 2টোর সময় বেরিয়ে মেডিকেল করতে যেতে হবে, যেখানে আমরা 2:30টায় অ্যারেস্ট হয়েছি, রাত্রি 2টো অবধি তাদের সময় হয়নি। এইরকম অব্যবস্থা, এরকম ব্যবহার করা হয়েছে, কিন্তু আমরা প্রোটেস্ট করেছি যে না, আমরা বেরোবো না মেয়েরা এত রাত্রে, তারপরে আমাদেরকে ওনারা ছাড়তে বাধ্য হয়েছেন। আমি প্রিয়ন্তীর কাছে যাব। প্রিয়ন্তীকে আমি দেখছিলাম প্রিজন ভ্যানের সামনে, আমি সেই ছবিটাও চালানোর জন্য বলবো, মানে প্রিজন ভ্যানের সামনে মানে একটা নৈসর্গিক দৃশ্য, মানে গোটা হিন্দু সনাতনীরা প্রিজন ভ্যানটা আটকে দিয়েছে, তোমাদের যেতে দেবে না বলছে, পুলিশ আরও বেশি ফোর্স অ্যাপ্লাই করলো। আমি জানি না মানে বাংলাদেশের পুলিশের ভূমিকা, এবং আজকে ইনফ্যাক্ট তোমরা যখন জেলে ছিলে, গোটা বাংলাদেশ কিন্তু খুশি যে তোমাদের সাথে যে জিনিসটা করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা থ্যাংক ইউ জানাচ্ছে। বাংলাদেশিরা তোমাকে দেখছে খুব ডিসঅ্যাপয়েন্টেড তোমাকে দেখে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কম্পালশনটা কেন হলো, কি হয়েছিল কালকে? তুমি তোমার ফার্স্ট এক্সপিরিয়েন্স বলো জেলে বা এতে। আমি প্রথম কথা বলবো, আমাদের যে কেসগুলো দেওয়া হয়েছে তার একটা অভিযোগেও আমরা কেউ অভিযুক্ত হওয়ার কথা নয়, কারণ আমরা দীপু হত্যার বিচার চাইতে গিয়েছিলাম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ দেখিয়ে দিয়েছে যে ইউনিসকে সহযোগিতা করা এবং দালাল হয়ে কাজ করা, আমাদেরকে গ্রেপ্তার করে দেখিয়ে দিয়েছে। প্রত্যেকে আমরা সনাতনী পরিচয় সেখানে গিয়েছিলাম, যে আমাদের একটাই দাবি ছিল, দীপু হত্যার বিচার চাই। যেভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, অত্যাচার হচ্ছে, এগুলো বন্ধ হওয়া দরকার আছে। বাংলাদেশ হাই কমিশনকে এই বার্তাটাই আমরা দিতে পৌঁছেছিলাম, কিন্তু কলকাতা পুলিশ ইচ্ছাকৃতভাবে আমাদের ব্যারিকেড দিয়ে আটকায়, লাঠিচার্জ করে এবং পরিকল্পিতভাবে আমাদেরকে জেলে নিয়ে যাওয়ার চক্রান্ত করে। যেভাবে কালকে আমাদের মায়েদের, মাতৃশক্তি, মহিলাদেরকে হেনস্থা করে তুলে নিয়েছে এবং রাতে জেলের মধ্যে যে অস্বাস্থ্যকর পরিবেশে আমাদের মানসিক অত্যাচার চালিয়েছে, তার নির্মম দুটো ঘটনা আমি বলবো। আমাদের ফোন নিয়ে নেওয়া হয়েছে অকারণে ফোন নিয়ে নেওয়া, এবং ফোনের পাসওয়ার্ড আমাদের থেকে নিয়ে নেওয়া। ফোনের পাসওয়ার্ড না নিলে বাড়িতে ফোন করতে দেব না বলা হয়েছে। পাসওয়ার্ড লালবাজার পুলিশ বসে থেকে নিয়েছে। আমি তার প্রতিবাদ জানিয়েছি যে আমরা আমাদের ফোনের পাসওয়ার্ড দেব না। আমি জানি না তাদের কি উদ্দেশ্য ছিল, না আমাদের ফোনের ডিটেইলস দেখবে, না আমরা কোন সংগঠনের সাথে যুক্ত, আমাদের হোয়াটসঅ্যাপে কি তথ্য ছিল, কি জন্য তারা আমরা নিয়েছে জানি না। বেসিক জায়গায় প্রশ্ন, আমি বাকি যারা বসে রয়েছেন তাদেরকেও আমি এটা জিজ্ঞেস করব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কম্পালশনটা কি? অরিন্দম আচার্য রয়েছে, রুদ্রাঙ্ক রয়েছে, ইনফ্যাক্ট আরেকজন সহযোদ্ধা অভ্র রয়েছে, প্রত্যেকে রয়েছে এই মুহূর্তে। অরিন্দম আচার্য, আমি তো বলবো এদেরকে শেরনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিকতা আমরা দেখেছিলাম, মানে সাংবাদিক হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি আমরা দেখেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যেরকম ছিলেন, ঠিক সেই মেডিসিনের ডোজ এরা আসলে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকার। বুঝিয়ে দেব ওনাকে যে আমরা লড়তে জানি। সনাতনীরা মাঠে, আমরা কাউকে গণহত্যা করতে যাইনি, বরং ভাইদের রক্ত ঝরেছে। ময়ূকদা, তোমার জামা রক্তারক্তি হয়ে গেছে, আমরা কাউকে মারতে যাইনি। আচ্ছা, তোমরা তো ছিলে বাংলাদেশিরা এবং কিছু মাকুলার, তারা বলছে ওটা নাকি পানের পিক, ওটা নাকি আলতাম লাগিয়ে। আমি আই উইটনেস, আমি দেখেছি এক ভাইয়ের নাক ফেটে গেছে, এক ভাইয়ের মাথা ফেটেছে। আমি আই উইটনেস, আমি দেখেছি সেই রক্ত তোমার জামাই ছিল, ওটা রক্ত ছিল। কোন আমাদের সঙ্গে যে দিদি ছিল না, সে আজকে রক্তে ভেজা ওড়না নিয়ে বাড়ি গেল। আরো যে একজন দিদি ছিল সঙ্গীতা দি, তার ওড়নাটা এখনো রক্ত রঞ্জিত হয়ে আছে, সে সেটা নিয়ে বাড়ি গেল। সেটা আমাদের সনাতনী ভাইদের রক্ত, সেটা কোনো পানের পিক নয়। এটা যদি যে বলে থাকে সে জানেই না পানের পিক কি আর রক্ত কি, তাকে রক্ত চেনাতে হবে। আমরা চেনাবো, আমরা হিন্দু আজকে রাস্তায় যখন নেমেছি, এইভাবে মার যখন খেয়েছি, এইবার আমরা জানাবো রক্ত কি আর পানের পিক কি। আচ্ছা, আমি অরিন্দম আচার্য রয়েছেন, একদম পুলিশ হিসেবে জিজ্ঞেস করছি,
মানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পারবেন না এটা, মানে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আজকে এই যে পুলিশ কাস্টাডি দিয়ে যে ছেলেগুলোকে রাখলো, এই যে বাপন গায়েন, সৌরদীপ চক্রবর্তী, রোহিত সাউ, বাপ্পাদিত্য ঘোষ ইত্যাদি যারা রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন তাদেরকে পুলিশের ওখানে গিয়ে একটু টাইট দিয়ে আর কোনোদিন তারা সনাতনীদের হয়ে কথা বলবে না। প্রবলেমটা হচ্ছে এরা তো বেরিয়ে এসে আরও ভয়ানকভাবে সনাতনীদের হয়ে কথা বলবে অরিন্দম দা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশে যেভাবে এই একইভাবে বাংলাদেশ হাইকমিশন ঘেরাও হয়েছে, কোথাও কিন্তু এরকম সিরিয়াস চার্জেসে কোনো কেস নেই অরিন্দম দা। শুধুমাত্র পশ্চিমবঙ্গ পুলিশের তাদের যেন কম্পালশন, তারা মোহাম্মদ ইউনুসকে, স্যার আমরা কিন্তু আপনার হয়ে কথা বলেছি, ওই মেরুদণ্ডহীন মোহাম্মদ ইউনুসটা শুধু আনন্দ পাচ্ছে কলকাতা পুলিশের ভূমিকা দেখে। কেন অরিন্দম দা? ময়ূরবাবু, সর্বপ্রথম সমস্ত সাংবাদিক বন্ধুদের আমি অভিনন্দন না, আমি সত্যি এই সমস্ত সাংবাদিকদের যে গতকালকে যে ভূমিকা দেখেছি, আমি গর্বে এই বাঙালি হিসাবে এই বাংলায় থাকা অবস্থায় যে আমি খুব গর্বিত। কেন বলছি যে আজকে আমি এটা কন্টিনিউয়াসলি দেখেছি, যখন ছেলেটা যখন পড়ে যায়, নাকে যখন প্রফিউজ ব্লিডিং হয়, আপনি যেভাবে ধরেছিলেন এবং সেই রক্তটা যে আপনার বুকে জামায় পড়েছে, আমি এতটুকু বাড়িয়ে বলছি না ময়ূকবাবু, আমি আপনাকে অনুরোধ করব, আপনার বাড়ির লোককে অনুরোধ করব, দয়া করে ময়ূকবাবুর বুকের উপরে যে মানুষের রক্ত রয়েছে এটা মুছে দেবেন না, এটা আলমারিতে রেখে দিন, কারণ অদূর ভবিষ্যতে আমাদেরও দরকার আছে। ওটা থাকবে না, ওটা 26-এও থাকবে, অনেকের বুকে কাঁপুনি ধরাবে ওই বুকের রক্ত, ওটাতে টেনশন নেই অরিন্দম দা, ওটা থাকবে না। এবার আপনাকে বলছি যে গতকালকে যে ঘটনাটা, এটা কিন্তু প্রিপ্ল্যান্ড, হঠাৎ নয়। আজকে বাংলাদেশে যে ঘটনাটা হয়েছে তার প্রতিবাদে সোচ্চার হবেই। দীপু দাস সহ যেভাবে দীর্ঘদিন ধরে বাংলাদেশে অত্যাচার হচ্ছে, কোনো মানুষের যদি রক্ত থাকে, কোনো পুরুষের যদি বীর্যের জর্জা থাকে, তারা প্রতিবাদ করবে। আমার প্রশ্ন হচ্ছে, গতকালকে যখন গিয়েছিল, এটা বৈদেশিক নীতি, ভারত বাংলাদেশের ব্যাপার নিশ্চয়ই, কিন্তু হাই কমিশনের কাছে যখন যাচ্ছে তখন অনেক সাফিসিয়েন্ট ফোর্স অফিসার দিয়ে আজকে আনরুলি যায়নি, 1 কিলোমিটার দূর থেকে এটা করা হয়েছে। আমি দেখেছি, আমি স্পটে ছিলাম। বলুন প্লিজ, আনরুলি মব, এই বোনেরা শোন, আনরুলি মব। ময়ূকবাবু, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাচ্ছি, আনরুলি মব আরজিকর ইস্যুতে যখন 14 তারিখে হয়, তখন কোথায় ছিল সেই পুলিশ? কোথায় ছিল আজকে সেই সেকশন অ্যাটেম্পট টু কমিট মার্ডার? আরও আপনাকে বলে দিচ্ছি যে মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে যখন নাকি হত্যা করছে, পিটিয়ে খুন করছে, রক্তাক্ত করছে, আজকে এত সংখ্যক মানুষ যখন হাজির হয়, ওটা আনরুলি মব নয়? ওটা কখন আজকে কেস হয়েছিল? কোন সেকশনে কেস হয়েছিল? কতজনকে অ্যারেস্ট করা হয়েছিল? কেন আজকে প্রতিবাদ যখন করছে তখন হাইকোর্টে এক অ্যাডভোকেট বলছে কিছুই হয়নি, স্টেট গভর্নমেন্ট অ্যাকশন নিয়েছে? লাস্ট বলছি, সন্দেশখালির ইস্যু দীর্ঘদিন ধরে যখন 2019-এ আজকে আনরুলি মব খেলা হবে বলে ভাঙিপাড়াতে আজকে আগুন ধরিয়ে দিচ্ছে, 3 জনকে খুন করেছিল, তখন আনরুলি মব হয়নি? তখন এই সেকশনগুলো হয়নি? তখন এই সেকশন যে আজকে অ্যাটেম্পট টু কমিট মার্ডার এন্ড আদার্স, আপনি কি জানেন যে সিজারলিট যদি করে থাকে, আগুনে নাকি আজকে গাড়ি পুড়িয়ে দিয়েছে, পুলিশ তদন্ত করছে, আমি এটা বলবো না ময়ূকবাবু, কিন্তু কে বলেছে এটা গাড়ি পুড়িয়ে দিয়েছে? না, এই যে লোকে বলছে যে, মানে একজন বলছে নাকি গাড়ি পুড়িয়ে দিয়েছে, তার জন্য ওদেরকে রিপাবলিক বাংলার, আমি দায়িত্ব নিয়ে বলছি, রিপাবলিক বাংলার প্রতিনিধি হিসাবে সন্তু পানের পদত্যাগ করা উচিত, ময়ূক রঞ্জন ঘোষের পদত্যাগ করা উচিত, এলিনা ভট্টাচার্যের পদত্যাগ করা উচিত, গোটা রিপাবলিক নিউজ টিমের পদত্যাগ করা উচিত, কারণ আমরা তো বারবার চাইছি এই ফুটেজগুলো, পুলিশ কেন এই ফুটেজগুলো দিচ্ছে না? আমরা তো দেখেছি আপনাদের সেই সমস্ত কন্টিনিউয়াসলি যে আপনার ভিডিওগুলো দেখেছেন, ওখানে একজন বলছে পিসি না হয়েছে কারণ গাড়ি পুড়িয়ে দিয়েছে, পুলিশ অ্যাসল্ট হয়েছে, ঠিক আছে, কিন্তু তার তো সিজার লিস্ট থাকবে, তার প্লেস অফ অকারেন্স থাকবে, ভিডিও থাকবে। আপনি জানেন নিয়ম হচ্ছে পুলিশ যখন নাকি অ্যাকশন যাবে, 2টো ভিডিও কন্টিনিউয়াস চালাতে হবে, দ্যাট ভিডিও উইল স্পিক। এবং আরো ভিডিও স্পিক করবে। এই যে আপনি বলছেন না ভিডিওর কথা, আমি তো বলবো এই যে এই লাঠিগুলো হঠাৎ করে না, ওই লোটে মাছ বলে, বাঙালরা বলে লইট্টা মাছ, ওই লইট্টা মাছ বা লোটে মাছ হয়ে যায় যখন নির্দিষ্টভাবে কিছু এলাকায় এই লাঠি পেটা করার দরকার। একদম ঠিক বলেছেন। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের যখন বাড়ি থেকে লাগাতার ফোন যাচ্ছিল পুলিশ স্টেশনে, কেউ এই লাঠিটা পেটা করতে যায়নি। আসলে সফট টার্গেট হচ্ছে হিন্দুরা, সফট টার্গেট হচ্ছে বাংলার এই সনাতনী জেনজিরা। কালকে যে ঘটনা ঘটেছে, অনেকে আমাকে জিজ্ঞেস করেছে ময়ূকদা এই ছেলেটি কে?
যার রক্ত, যে হিন্দুর বাচ্চার রক্তটা আমার জামাতে লাগলো, কে? বিশ্বাস করুন, আমি একটা জিনিস ফলো করি, আমরা একটা জিনিস ফলো করি, আমরা মিনমিনে মিডিয়া হিসেবে শুধুমাত্র নিউজ করব, আর যাদের জন্য নিউজ করছি সেই ছেলে বা সেই মেয়ে তারা মার খাবে বাংলাদেশের ওই মেরুদণ্ডহীন মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, আর আমরা মাইক নিয়ে অন্যান্য জায়গায় ঘুরে বেড়াবো আর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকবে। এটা দিস ইজ নট দ্য স্টাইল অফ রিপাবলিক। আমরা পুরো যে ছবিটা, সেই ছবিটা একবার দেখাবো, এবং তারপর যে ছেলেটি 20 বছর বয়স, তার 20 বছর বয়স, তাকে যেভাবে নাকে লাঠিটা মারা হলো, আমি চ্যালেঞ্জ করছি কলকাতা পুলিশকে সেই ছবিটাও প্রকাশ হোক। আপনারা তো এত বড় বড় কথা বলে এসেছেন আদালতে, আমি একবার দেখাবো এবং তারপর দেখাবো ওর কি অবস্থা এই মুহূর্তে। একবার দেখাই সেদিন কালকের ছবিটা। মহিলাদের উপর লাঠি চার্জ করছে এই মুহূর্তে পুলিশ, এবং এই মুহূর্তে টিয়ার গ্যাস ছোড়ার জন্য উদ্যত হয়েছে পুলিশ। এই মুহূর্তে টিয়ার গ্যাস ছোড়ার জন্য উদ্যত হয়েছে পুলিশ। এই মুহূর্তে অবস্থা দেখুন, এই মুহূর্তে চারিদিকে লাঠিচার্জ হচ্ছে, এবং এই চারপাশে যেভাবে হিন্দুদেরকে মারা হচ্ছে, এই মুহূর্তে পড়ে গেল। এই মুহূর্তে রক্তারক্তি অবস্থা হয়ে গেছে, রক্তে ভেজে যাচ্ছে হিন্দুদেরকে। এই মুহূর্তে একজন অসুস্থ হয়ে পড়েছে পুলিশের লাঠির ঘায়ে। এই মুহূর্তে মুখ ফেটে গেছে এই মুহূর্তে। এই মুহূর্তে আমাদের কাছে গেরুয়া আমি শুধু এইটুকু বলবো, এই মুহূর্তে যে অবস্থা, বেধড়ক লাঠিচার্জ করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, এবং এই মুহূর্তে প্রচুর এভাবে লাঠির আঘাতে রক্তারক্তি হয়েছে, আমার সারা গা রক্তে ভেসে যাচ্ছে। আচ্ছা এই যে যে বাচ্চাটাকে মারলো, সেই বাচ্চাটার মুখে একদম রক্তাক্ত অবস্থা, একজন চিৎকার করছিলেন, একজন মহিলা, উনি কে দিদি? উনি সঙ্গীতা দি, উনি আমাদের সঙ্গে ছিলেন, এবং যে ওড়নাটা আপনারা দেখলেন না ওইখানে নাকে দেওয়া হলো, ওই ওড়নাটা দিদির গায়ে এখনো আছে, গলায় এখনো আছে, ওই রক্তাক্ত অবস্থায় শুকনো রক্তাক্ত ওড়নাটা নিয়ে সেই দিদি এখন বাড়ি গেলেন। ওনার ছোট বাচ্চা আছে, মানে যে রেস্কিউ করলো ছেলেটিকে তাকেও জেলে পুরে দিয়েছে। এবং তারা সব থেকে আরো সঙ্গীতা চৌধুরী, হ্যাঁ সঙ্গীতা দি আর রিঙ্কু দি ছিলেন হসপিটালে, তারা নিজেদের চিকিৎসা করতে গেছিলেন, সেইখান থেকে পুলিশ গিয়ে অ্যাম্বুলেন্সে করে তাদের দুজনকে তুলে এনেছে। বিকর্ণ নস্কর এরাও অসুস্থ নাকি? বিকর্ণ নস্কর, রোহিত শাহ আর শারদ জেঠু, যাকে দেখলাম আমরা তো কিছু দেখতে পাইনি দুদিন, প্রচন্ড লাঠিচার্জ হয়েছে ওনার উপর। উনি না খেয়ে রয়েছেন, উনি অনশন করছেন, উনি জেলের কোনো খাবার খাচ্ছেন না। কিন্তু সেই খবরেও আমরা যাব, এই আমাদের হিন্দুরা অনশন করছে, কিন্তু তার আগে যে ছেলেটি, গোটা ভারত জিজ্ঞেস করছে এই ছেলেটির পরিচয় কি, এই ছেলেটি কেমন আছে, আদৌ সুস্থ আছে কিনা। অনেকে আবার আমাকে বলছে, হ্যাঁ কত রিপোর্টার দেখলাম এইটা করে বাড়ি চলে গিয়ে আর খোঁজ নেন না। দাদা, সিনিয়র মিনমিনে, আপনারা এখন মিনমিন করে কি না কি কথা বলছেন। পার্থ চট্টোপাধ্যায় এখন নতুন কাকে প্রেম করছেন, অনুব্রত মণ্ডল কটা লুচি খায়, এই রিপোর্টিংগুলো বন্ধ করুন। এটা বাংলার রিপোর্টিং স্টাইল নয়। যে ব্রেকিং নিউজটা, সেই ব্রেকিং নিউজটা শুনুন। রিপাবলিক বাংলা ভুলে যায়নি, বাংলা সনাতনীরা ভুলে যায়নি, আমরা সুমনের পাশে রয়েছি। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, যে আঘাতপ্রাপ্ত হয় পুলিশের লাঠির ঘায়ে, গুরুতর জখম সনাতনী যুবক সুমন নস্কর। লাঠির ঘায়ে নাকের হাড়ে চির ধরেছে, ধস্তাধস্তিতে রক্তাক্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন সুমন। গতকালই চিকিৎসকদের পরামর্শে একাধিক পরীক্ষা করিয়েছেন সুমন। টেস্ট রিপোর্ট দেখে পরবর্তী পদক্ষেপ। আজ সুমনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও কথা বলেছেন, এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসেবে রিপাবলিক বাংলাও সুমনের বাড়িতে গেছিল।
আমাদের প্রতিনিধি অনুপম কি রিপোর্ট তুলে ধরেছে সুমনের বাবা মা এবং সুমনের সাথে একবার দেখবো। এবং সুমন ভালো আছে, নিশ্চিন্ত থাকুন, ছেলেটার কিছু হয়নি, ছেলেটা ভালো আছে, দেখুন। বাবা যখন বলছিল তখনই আমি খবর পেয়েছি, বন্ধুরা ডেকেছিল। একটা বাচ্চা ছিল। পুলিশে যদি অভিযোগ করেন কিছু সুরাহা পাবেন না? না, কোনো কিছু পাবো না, এই যা দেখছি এখন পাবো না। কমপ্লেন করবেন ভাবছেন? না, করে কিচ্ছু লাভ নেই, করলেই তো মানে তার হিতের বিপরীত হয়ে যাচ্ছে। এখন তো দেখতে পাচ্ছি সব। আপনাদের উপরই পুলিশ চাপ তৈরি। আর যেহেতু আমার ছেলের একটা কেরিয়ার আছে, পড়াশুনো করে, ছেলে বাইরে ঘাটে পড়তে যায়, অনেক রাত্রিবেলা বাড়ি আসে। কি বলবেন ময়ূক রঞ্জন? বলছি ওনার অনেক ধন্যবাদ, ওনার জন্য আমার ছেলে প্রাণ ফিরে পেয়েছি, নাহলে পেতাম না। একটা কালকেরই হয়তো আমার ছেলে একটা বড় ধরনের অঘটন ঘটে যেত না, হয়তো তার থেকেই রেহাই পেয়ে গেছে, যাক দাদার জন্যে, মহিদার জন্য। কিছু বলবেন মহিদাকে? ডাক্তার বলল মোটামুটি একটু চিড় হয়েছে, আর ভয়ের কোনো কারণ নেই। তা মোটামুটি ওষুধ দিয়েছে, বললো ওষুধ চলুক মোটামুটি মাসখানেক, ফের মাসখানেক বাদে দেখালে বললো ঠিক হয়ে যাবে, অসুবিধে নেই। কালকে আপনারা কখন খবর পেলেন? কালকে আমি খবর পেয়েছি ওই আপনার ধরুন 4টে নাগাদ। আচ্ছা, 3টের সময় ফোন করেছিলাম, তা বললো হ্যাঁ মোটামুটি ওরা বন্ধু বান্ধব বললো যে ওকে একটু নার্সিংহোমে নিয়ে গেছি। তা আমরা বললাম কেন নার্সিংহোমে নিয়ে যাবে? বললো একটু চোট লেগেছে, এবার ওরা ওই বলে এবার নার্সিংহোমে নিয়ে গেছে। তা আমরা বললাম ঠিক আছে, তা কখন ফিরছে? তা বললো কাকু কোনো ভয়ের কারণ নেই, আমরা নিয়েই গাড়ি করে চলে যাচ্ছি। তা ওরা বন্ধু বান্ধব বলে ঠিক আছে নিয়ে আসে। তা শুনলাম যে এই সবগুলো গেছিল গিয়ে এইসব। আপনারা বিচার চাইছেন না যে ওকে কে মারলো তার শাস্তি হোক? কি বিচার চাইবো বলুন তো, আর আমরা সব কিছু দেখতে পাচ্ছি, যা কিছু কমপ্লেন কোনো কিছু করলেই তো তারা আসে, তার সব কিছু তার প্রতি স্টেপ নেবে না, যার ফলে কি করব আমরা সাধারণ। আপনারা কমপ্লেন করলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? হ্যাঁ, তা ব্যবস্থা নেবে। আমরা সাধারণ মানুষ কি করব? আমাদের বয়স পার হয়ে গেছে, ছেলের বয়স এখন অল্প, কলেজ করে, পড়াশুনো করে, রাতে ভিতে কখন কি হয়ে যাবে বোঝা মুশকিল। মহিলা হয়তো না থাকলেই দেখা যাচ্ছে হয়তো ওখানে আরো 5 জন হয়তো সব হুড় পার করে যাচ্ছে, হয়তো দেখা যাচ্ছে ওর পিছেই মেরে দিত, হয়তো গায়ের ওপর পা তুলে দিত, ঠ্যাঙের ওপর পা তুলে দিত, যে একটু দাদা দেখতে পেয়ে যে একটু ও তুলে নিয়েছে। কালকেরই হয়তো আমার ছেলে একটা বড় ধরনের অঘটন ঘটে যেত না, হয়তো তার থেকেই রেহাই পেয়ে গেছে, যাক দাদার জন্যে, মহিদার জন্য। এই মুহূর্তে সুমন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে, আমি সুমনের কাছে যাবো। সুমন, শরীর এখন কেমন? শরীর ভালো আছে। তোমার নাকে কি ফ্র্যাকচার আছে? নাকে হালকা একটু চিড় খেয়েছে, তা ডাক্তার বললো এটা ভয়ের কিছু নেই, ঠিক হয়ে যাবে, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। গতকাল কি হয়েছিল? তুমি কোথা থেকে গিয়েছিলে, কি হলো? তোমাকে লাঠির বাড়ি মারলো কে? লাঠির বাড়ি আমি ছুটে আসলে বেরোতে যাচ্ছিলাম, আর পুলিশ এসে আমাকে মেরেছে। তার ফলে আমি যখন মাথা ঘুরে যায় তারপরে আমার আর কিছু মনে ছিল না। কোথায় নাকে মেরেছে? পুরো নাকেই লেগেছে আমার। তুমি কলেজ থেকে গিয়েছিলে না বাড়ির থেকে? আমি বাড়ি থেকে গিয়েছিলাম। মানে আমার কালকের যে দাদারা আমাকে নিয়ে গেছিল তারা আমার খোঁজ খবর নিয়েছে, তারা আমার পাশে আছে, তোর কোনো রকম অসুবিধা হলে বলবি আমাদের, তারা আমার খোঁজ খবর নিচ্ছে। তুমি কি জানো কালকে ময়ূক রঞ্জন ঘোষ তোমাকে ওখান থেকে তুলেছে? তুমি তো তখন? আমি জানি, মানে আমার তখন মাথা ঘুরে গেছিল, যখন আমি দেখতে পেয়েছি দেখে ময়ূকদা আমাকে ধরে আছে। কিছু বলবে ময়ূকদাকে? ময়ূকদাকে বলবো যে এরম ভাবে ময়ূকদা সবার পাশে থাকে, এটাই খুব ভালো লাগছে। আমি যখন পড়ে যাই আমার মানে তোলার মতন কেউ ছিল না, তখন ময়ূকদাই দূর থেকে আমাকে ছুটে এসে আমাকে তুলেছে। আমি সিরিয়াসলি বলছি, শিল্পাও খুব ইমোশনাল হয়ে যাচ্ছে যে কালকে যেটা হলো। শিল্পা, আমি দেখছিলাম শিল্পাকে যেভাবে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। শিল্পা ভারত রাষ্ট্রকে চ্যালেঞ্জ করেনি, শিল্পা ভারত তেরে টুকরে হোঙ্গে এই স্লোগান দেয়নি। শিল্পা এই বাংলায় থেকে আনসারুল্লাহ বাংলার হয়ে, জসিমউদ্দিন রহমানির হয়ে খাগড়াগড়ে কোনো নেক্সাস করেনি। শিল্পা খাগড়াগড় বা মোথাবাড়িতে কোনো স্লিপার সেল চালাচ্ছিল না। এই যে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে শিল্পা, আমি শিল্পাকে বলবো, মানে শিল্পা ইমোশনাল হয়ে পড়েছে। শিল্পা, কাঁদছো কেন? না ময়ূকদা, আমরা ইমোশনাল হই না, আমরা ইমোশনাল হচ্ছি না, শেরনি, আমরা ইমোশনাল হচ্ছি না।
অ্যাকচুয়ালি এখন আমরা দেখতে পাচ্ছি তো, আমরা কালকে থেকে দেখতে পাইনি আমাদের সঙ্গে কি হয়েছে, এখন এই লাঠি চার্জগুলো বা এগুলো দেখছি তো এখন আমাদের কষ্ট হচ্ছে। আমরা সবসময় বাইরে থেকে দেখি তো, কালকে থেকে আমাদের ফোন নেই, আমরা এখনও ফোন হাতে পাইনি, তো আমরা এগুলো কিছু দেখতে পাইনি, আজকে এখন দেখছি, এখন আমাদের খারাপ লাগছে। মানে এটা সত্যি ময়ূকদা না থাকলে ছেলেটিকে কে রেস্কিউ করতে জানি না, আমরা দূরেই ছিলাম, আমি বলছি আই উইটনেস, আমাদেরকে ধারে কাছে যেতে দেওয়া হচ্ছিল না ছেলেটিকে ধরার জন্য। আর ওকে যেভাবে তুলেছে, ওকে তো আমার গাড়িতেই ছিল, ওকে জাস্ট মানে 4 হাত পা তুলে ছুঁড়ে দিয়েছে মেঝের মধ্যে, ও সারাক্ষণ মেঝেতে বসে লালবাজার অবধি গেছে। আরেকটা কথা আমি বলতে চাই যে ধসটা দেখছেন আমার হাতে, এটা শুরু থেকে শেষ অবধি আমার হাতে ছিল। আজকে যখন আমরা বেরোচ্ছি, আমরা দেখলাম যখন আমরা বেরোচ্ছি ধস সহ লাঠিটা না পুলিশরা সরিয়ে দিল এক জায়গায়। আমরা বেরিয়ে বলছি যে আমাদের ধসটা দিন, আমাদের লাঠিটা দিন, এটা আমাদের কাছে প্রাণ, এটা আমরা সঙ্গে রাখি, আমরা মরে গেলেও এটা আমাদের মাটিতে লোটাতে দেবো না। ওরা বলছে কি আমরা জানি না কোথায়। এই ধ্বজটা রেস্কিউ করার জন্য 2-3টে ঘর ঘুরে এসে তারপরে এটা আমরা হাতে পেয়েছি। মানে একটা সাধারণ ধ্বজ, সনাতনী ধ্বজ, এটা রাখতে দেওয়া হয়নি, এটা লুকিয়ে ফেলা হয়েছে, সনাতনী ধ্বজ আমাদের হাতের কাছে রাখা হয়নি। সেটাতে তাদের এত আমরা হয়, যুদ্ধ করে লড়াই করে এই ধ্বজটা বের মাটিতে করেছি। লোটাচ্ছিল, এই ধ্বজটাও মাটিতে লোটাচ্ছিল। শুধু না, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই ধ্বজকে ভয় পায়। আমি ডিরেক্টরকে এটাও বলবো যে আমাদের ক্যামেরাতেও সেই ছবি আছে যেখানে লাঠি দিয়ে ধ্বজটাকে ফেলে দেওয়া হলো। এই সাহস কিন্তু অন্য কারোর ধ্বজ বা পতাকায় দেখানো হয় না। এটা কোনো রাজনৈতিক মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভাবছেন মোহাম্মদ ইউনুস খুব অ্যাপ্রিসিয়েট করবে 5-6 দিন। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের হেডলাইন হতে পারেন না, বাংলাদেশে হেডলাইন হবেন। ভুল করছেন রাজীব কুমার, আপনি রিটায়ারমেন্টের আগে সবচেয়ে বড় ভুলটা করছেন। আপনার সবচেয়ে বড় ক্রেডিট রিটায়ারমেন্টের আগে ছিল সন্তু পানকে গ্রেপ্তার করা, এর বেশি আপনার কোনো ক্রেডিট নেই। আপনি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারেননি। কাল যেটা আপনারা বাংলাদেশকে খুশি করার জন্য, তাদের জেহাদিগুলোকে খুশি করার জন্য করলেন, বেনজির গোটা ভারতে কথা হচ্ছে। আমি একটা ব্রেকিং নিউজ নেব, কিন্তু তার আগে অভ্রর কাছে যাব। অভ্র, বাংলাদেশের জেহাদিদেরকে খুশি করার জন্য এই হাই হ্যান্ডেডনেস, এই অতি সক্রিয়তা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যেটা দেখালেন, আমি কোনো ধরনের কোনো জাত পাত ধর্ম বর্ণ কিচ্ছুতে যাচ্ছে, আমি শুধু বলছি কেন হবে এটা। ভোপালে আন্দোলন হয়নি, ভোপালে বিশ্ব হিন্দু পরিষদ নেই, কেন হবে? আমি বলি, দিল্লিতে নেই, মুম্বাইতে নেই, গোটা ভারত জ্বলছে। এই বাংলাদেশিগুলোকে ঘাট ধাক্কা দিয়ে বের করার কথা বলছে, আর আমাদের কলকাতা শহরে এই ছেলেমেয়েগুলোকে এভাবে করবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি ভেবেছেন হিন্দুদেরকে খুব বেশি করে পেটানো যাবে, পচিয়ে মারা যাবে? ময়ূকদা, আমি প্রথমেই বলি, পুরুষতান্ত্রিক সমাজে দাঁড়িয়ে পুরুষতান্ত্রিক সমাজের শৃঙ্খল একদম ভেঙে চুরমার করে আমাদের বোনরা যে অগ্রণী ভূমিকা পালন করে আজকে এগিয়ে এসছে এবং এই লড়াইটা সামনে থেকে লড়ছে, তার জন্য তাদেরকে কুর্নিশ জানাতেই হচ্ছে। আমার ইনফ্যাক্ট এর থেকে শেখার রয়েছে। আমাদের এই তিনজন বোনের থেকে হাততালি দেওয়া উচিত। এক্সাম্পল এইটা হাততালি দেওয়া উচিত প্রত্যেককে। সমাজের কাছে এই জায়গাতে পুরুষতান্ত্রিক সমাজের সব রকম বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু এরা অগ্রণী ভূমিকা পালন করছে। এদের থেকে যেন আমরা অনেক কিছু শিখতে পারি। আমি বলছি, ময়ূকদা তুমি কয়েকটা প্রশ্ন করলে, আমি সেই প্রশ্নের উত্তরে আমার কিছু অভিব্যক্তি কয়েকটা লাইন লিখেছি, আমি সেটা পড়ে শোনাতে চাই। আমার হিন্দু ভাই জ্বলছে জ্বলুক, আমি তো আছি ভালো। আমার হিন্দু ভাইয়ের রক্ত ঝরছে ঝরুক, আমি তো আছি ভালো। পড়শি দেশে হিন্দু মরছে মরুক, আমার রাজ্যে হিন্দু মরছে মরুক, আমি তো আছি ভালো। কিন্তু প্রশ্ন আছে একটাই, যতদিন না আমার নিজেরও ঝরছে রক্ত, ততদিন কি চুপটি করে থাকাই ভালো? আর যেদিন আমি নিজে জ্বলবো, পুড়বো, মরবো, কেমন লাগবে যদি বাকিরা বলে ও মরছে মরুক, আমরা তো দিব্যি আছি ভালো? আমি বলছি, এই প্রশ্ন আমার লিবারাল হিন্দুদের কাছে, ওই সেকুলার হিন্দুদের কাছে। যদি আজকে আমাদের এই বোনরা সব বাধা বিপত্তি পেরিয়ে এগিয়ে এসে এই আন্দোলনে অগ্রণী ভূমিকা নিতে পারে, তাহলে আপনারা বাড়িতে চুপটি করে বসে আছেন কেন? যেই হিন্দুর রক্ত ঝরেছে সে তো আপনারও ভাই, আজকে তার ওপর আঘাত এসছে, কালকে তো আপনার ওপর আঘাত আসতে পারে। আর আপনাদের কি মনে নেই, এই যে মাকুড়া বড় বড় কথা বলছে, এই মার্কসিস্টরা বড় বড় কথা বলছে, তাদের মনে হচ্ছে এই রক্ত হচ্ছে পানের পিক। তাদের যে লাল পতাকা, তাদের লাল পতাকা আজকে পানের পিক দিয়ে লাল রং করতে হয়, তাই তাদের মনে হচ্ছে। এর বাইরে নয়তো এরকম নক্কারজনক কথা কেউ বলতে পারতো না। আমি বলছি, আমি একদম একটু আজকে থামিয়ে করছি, কারণ শিল্পার একটা জিনিস, এটা গোটা বাংলা জানতে চাইছি আজকে। আমার প্রথমে মনে হয়েছিল এই মেয়েটা করছেটা কি, তারপরে দেখলাম এই মেয়েটার ভিডিওটা সবাই নিতে শুরু করলো। আমি তখন দাঁড়িয়ে, তারপরে দেখলাম পুলিশের সাথে বচসা, তারপরে দেখলাম এমন কিছু কথা শিল্পারা বলে ফেললো যেটা আমরা বলতে 5 বার ভাবি। আমি শিল্পার
সেই ছবিটা, সেই তর্কাতর্কিটা পুলিশের সাথে, যেটা আমি তোমাকে বলবো শিল্পা, মানে তোমরা ট্রেন্ড লিস্ট ফলো করতে পারোনি, এখন বহু বিদেশের বহু মানুষজন সনাতনী তারাও বলছে এই মেয়েটাকে, আমি বলবো এই যে শিল্পা মণ্ডল, দিতি ভট্টাচার্য, প্রিয়ন্তী রায় এবং আরও বাকি যারা রয়েছেন। ময়ূকের ওপর রেগে যাবেন না, আমি জানি আপনাদের বাড়িতে হয়তো কোনো সমস্যা আছে, বা যারা এই মুহূর্তে ছিলেন, কেউ একা নয়, আমরা প্রত্যেককে প্রাইম টাইমে এভাবেই নিয়ে আসবো। এটা আপনাদের স্টুডিও। শিল্পা ঠিক কী করেছিল সেটা দেখাবো এবং শিল্পার থেকেই এর উত্তরটা নেব। দেখি। তোমাকে আটকে রাখা যাচ্ছে না, এটা কি হচ্ছিল? প্রথমত আমি একটাই কথা বারংবার বলছিলাম যখন পুলিশের সামনে আসছিলাম, যে আমি চুরি করিনি, আমি ডাকাতি করিনি, আমি খুন করিনি, আমি একজন হিন্দু ভাই মারা গেছে তার হয়ে প্রতিবাদ করতে এসেছি। আপনারা যদি প্রতিবাদ করতে না পারেন তাহলে ইউনিফর্ম খুলে ফেলে দিন, আপনাদের এই চাকরি করার কোনো যোগ্যতাই নেই বলে আমি মনে করি। যদি আপনারা এই ইউনিফর্ম পরে থাকেন, যদি আপনারা প্রোটেস্ট নাই করতে পারেন, আমার মনে হয় তাহলে এইভাবে আমাদেরকে বাধা দেওয়ার দরকার নেই। আমি হিন্দু, আমি প্রতিবাদ করব, যতক্ষণ আমার শরীরে প্রাণ থাকবে আমি প্রতিবাদ করে থাকবো, আমি পড়ে যাব প্রতিবাদ। আমাকে কোনো পুলিশ কেন, রাজ্যের মুখ্যমন্ত্রী আটকাতে পারবে না, সোজা কথা। আমি আমার প্রতিবাদ করে যাব। কিন্তু তোমরা কি ভয় পেয়ে গেছো? কারণ যেভাবে তোমাদেরকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হলো, এখনও তোমাদের সহযোদ্ধা যারা রয়েছেন তারা জেলে রয়েছেন, মানে মোরালিটি ভেঙে গেল হিন্দুদের। কারণ আবার পথে নামবো, যদি মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ গ্রেপ্তার করে আবার জেলে যাব, বিন্দু মাত্র ভয় নেই তার জন্য আমাদের। ভয় কিসের? এখানে যে কজন হিন্দু আছে কেউ ভয় পায়নি, আজকে ছাড়া পেয়েছে। যে 12 জন অ্যারেস্ট আছে তারাও ছাড়া পাবে, এবং এর পরেও বাংলার যদি কোনো, যেমন দীপু চন্দ্র দাসকে নিয়ে আমরা প্রতিবাদ করছি, বাংলায় যদি কোনো হিন্দু খুন হয়েছে, কোনো হিন্দুকে কেউ খুন করেছে, সেটাও আমার মনে হয় এই সনাতনী হিন্দুরাই দেখে নেবে লাস্ট পর্যন্ত। আমি একটা ব্রেকিং নিউজ নেব। যারা এই মুহূর্তে জেলে রয়েছে, মানে যারা কাস্টাডিতে রয়েছে এই মুহূর্তে, তাদের এই মুহূর্তে মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আমি বলছি যে ভুল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি আপনার ন্যারেটিভ যারা সেট করে দিচ্ছে, যারা আপনার চারপাশে ঘুরছে, তাদেরকে স্যাক করুন। তারা আপনাকে ভুলভাল সাজেশন দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী আমি, ময়ূক রঞ্জন ঘোষ, আপনি আসুন না জবাব চায় বাংলাতে। আমি আপনাকে মাননীয় মুখ্যমন্ত্রী অনুরোধ করছি, জবাব চায় বাংলাতে আসুন। আমি আপনাকে বলবো দিদি, যেভাবে কাল আপনাকেই আমরা দেখেছি, বিশ্বাস করুন, এই যে মেয়েগুলো যাদেরকে আজ জেল থেকে বেরোনোর পরে এখানে নিয়ে এসেছি, এরা আপনি 80-র দশকের মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পারা যে কাজটা করেছে আজকে, এটা আপনিই করতেন। গাড়ির ওপরে উঠে পড়া প্রিয়ন্তীরা যেটা করেছে সেটা আপনিই করতেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু হবে না, উল্টে আপনি হিন্দুদেরকে কনসলিডেটেড করে দিলেন, ভয়ানকভাবে কনসলিডেটেড করে দিলেন, এবং পুরুষরা তাদের মনোবল ভেঙে গেল। ভাবছেন সিরিয়াস? ব্রেকিং নিউজ, আজ থেকে দুপুর থেকে পুরুষরা যারা এখনো জেলে বন্দী সনাতনীরা, তারা অনশন শুরু করেছে। পুলিশ লকআপেই অনশন সনাতনী প্রতিবাদীদের। 48 ঘন্টার অনশন শুরু আজ থেকেই দুদিনের অনশন শুরু করছেন রোহিত সাউ, বাপন গায়েন, সৌরদীপ চক্রবর্তী, বাপ্পাদিত্য ঘোষ, শরৎ কুমার, তপন সরকার, কঙ্কন গুন্ড্রি, নকুল কুমার ভট্টাচার্য, বিকর্ণ নস্কর, মিঠু রায়, বাপি রায়, উমা রায়, নিদুলা বৈদ্য, মোহাম্মদ সরফরাজ রশিদরা কি বলেছেন তারা প্রেজেন্ট ভ্যানে যাওয়ার আগে শুনবো। কাজের বিরুদ্ধে জেলে আমরা সমস্ত খাওয়া দাওয়া বন্ধ করব এই সিদ্ধান্ত নিয়েছি, এবং দুদিন আমরা এই জেলে বিরুদ্ধে জেলে আমরা হাঙ্গার স্ট্রাইক করব, এর প্রতিবাদ জানাবো। আপনাদের মাধ্যমে এই খবর জেলে জনতার কাছে পৌঁছায়, হিন্দুর উপরে
মেনে নিচ্ছি না, জেলে দুদিনের জন্য আমরা হাঙ্গাস ফাইট করব। এবং তার পাশাপাশি মিনমিনে মিডিয়াকে আমি চ্যালেঞ্জ করছি, আপনারা বহু টাইমার মমতা বন্দ্যোপাধ্যায় অনশন করলে বা বিভিন্ন টুকরে গ্যাং অনশন করলে আপনারা লাদাখ থেকে শুরু করে লাওস থেকে শুরু করে সিরিয়া থেকে শুরু করে বহু জায়গার টাইমার অন করেন। কতক্ষণ ধরে অনশন করছে বাবা, প্যালেস্টাইন নিয়ে কতক্ষণ ধরে অনশন করছে, প্যাটিস বিপ্লবীরা কতক্ষণ ধরে অনশন করছে, চ্যালেঞ্জ করছে সিনিয়র মিনমিনে 1 ঘন্টা 2 ঘন্টা খানেক এই কথাবার্তা না বলে এই টাইমার অন করুন স্যার। এটা বাংলার মানুষ চাইছে, নয়তো আপনার রেটিংসও থাকবে না। পুলিশি হেফাজতে অনশনের 6 ঘন্টা পেরিয়ে গেছে, 6 ঘন্টা 40 মিনিট 19 সেকেন্ড। দুপুর 2টো থেকে এই অনশন চলছে পুলিশ লকআপে। আমি রুদ্রাঙ্কর কাছে যাব, কিন্তু রুদ্রাঙ্ক তোমাকে আমি অস্বস্তিতে ফেলবো না, তুমি আমার ভাইয়ের মতন। আমি শুধু একটা প্রশ্ন তোমাকে করব, একটা ব্রেকিং নিউজ নিয়ে। শুধুমাত্র হিন্দুদের নয়, সনাতনী রাষ্ট্রবাদী মুসলিমদেরকেও তোমরা ছাড়ছো না, তাদেরকেও কিভাবে তোমরা নির্যাতন করেছো। ব্রেকিং নিউজ এই মুহূর্তে, সরফরাজ মোহাম্মদ সরফরাজ রশিদ বাংলাদেশি জেহাদিদের বিরুদ্ধে গর্জে উঠেছিল রাষ্ট্রবাদী মুসলিমরাও। কাল যারা গর্জে উঠেছিল তাদের মধ্যে একজন ছিল মোহাম্মদ সরফরাজ রশিদ। তাকেও একাধিক ধারায়, জামিন অযোগ্য ধারায় মামলা দিয়ে পুলিশি হেফাজতে রাখা হয়েছে, সেও অনশন শুরু করেছে। সরফরাজ এই মুহূর্তে তার সনাতনী বন্ধুদের সাথে অনশন করছে। কি বলেছে সরফরাজ প্রেজেন্ট মানে উঠতে উঠতে শুনবো। রুদ্রাঙ্ক কি বলবে, মানে এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে রুদ্রাঙ্ক। আমি জানি তোমার হাতে কিছু নেই, কারণ তুমি পুলিশ মন্ত্রী নও, যেরকম শতদ্রু দত্তও পুলিশ মন্ত্রী ছিল না, কিন্তু তোমরা ফেসে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অ্যাডভাইজারদেরকে চেঞ্জ করে ওনাদেরকে এবার রিটায়ারমেন্ট নেওয়ার সময় এসেছে রুদ্রাঙ্ক। না দেখুন, আমি বলি যে প্রথমে আমি 3টে ভাগে কথাটা বলবো। দেখুন, প্রথমে হচ্ছে 1940 সালে ঝাড়গ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু একটা সভা থেকে বলেছিলেন যে যারা গেরুয়া বসন পরে ধর্মকে সামনে রেখে আন্দোলন করে, এই সম্পূর্ণ বিষয়টার বিপক্ষে সেদিন সুভাষচন্দ্র বসু কথা বলেছিলেন। এবার আসি, তুমি তো সুভাষচন্দ্র নও। আমি তো নয়, আপনিও নয়। এবার আপনি সনাতন, আমিও সনাতন। এবার আসি একজন আমাদের ভারতবর্ষের বুকে বা আমাদের বাংলার বুকে হয়তো। আচ্ছা রুদ্রাঙ্ক, আমার একটা সিম্পল প্রশ্ন। আমি জানি তুমি আমার ভাইয়ের মতন, এটা তোমার উত্তর দেওয়ার কথা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর দেওয়ার কথা। তোমরা কেন বাংলাদেশ উপ হাই কমিশনে এরকম ভাবে একটা জঙ্গি আন্দোলন করছো? বলছি দাদা, তোমরা কি মোহাম্মদ ইউনুস কি তোমার কেউ হয়, চাচা জান হয়? দাদা আমি বলছি, শুনুন না, ব্যাপারটা হচ্ছে ফোন নাম্বার দেবো ইউনুসের, ও বসে বসে দেখছে কিন্তু তোমায়। আমার কথা, জবাব চায় বাংলা প্রতিদিন দেখে, মুড়ি জানাচুর খায় বাংলাদেশে বসে, আর জবাব চায় বাংলা দেখে কি না কি করে বেড়ায়। ওর কাজ নেই কিন্তু কোনো, কিছুদিন পরে চলে যাবে। তোমরা না যাও এরকম ভাবে 26-এ। দাদা বলতে দেবে? বলো। থ্যাংক ইউ, বলতে দিও দাদা। ব্যাপারটা হচ্ছে এই যে আগের দিনে যে আন্দোলনে আমার মতে মনে হয় না যে মানে আমাদের স্বামী বিবেকানন্দের থেকেও বড় কোনো সনাতনী ওখানে ছিল। আমি স্বামী বিবেকানন্দের কথাটাই বলছি। স্বামী বিবেকানন্দ বলেছে ধর্মকে, দাঁড়ান না, দলীয় স্বার্থে। দাদা বলতে দিতে বললাম, দাদা বলতে দিতে বললাম, বলতে দিচ্ছে না দাদা, বলতে দিচ্ছে না দাদা, বলতে দিচ্ছে না। আমি দাদা বিজেপিকে থামা, দাদা 30 সেকেন্ড বলেনি। স্বামী বিবেকানন্দ বলেছে ধর্মকে যদি দলীয় স্বার্থে ব্যবহার করা হয় তাহলে সেটাকে ধর্মের অবমাননা করা হয়। তার মধ্যে ধর্ম যদি রাজনৈতিক রাজনীতির দাসে পরিণত হয় তাহলে পরে ধর্মের আসল উদ্দেশ্য নষ্ট হয়। তারপর আমি বলি, ভারতবর্ষের বিদেশ মন্ত্রী বাংলাদেশের সাথে কথা বলতে পেরেছে, মানবাধিকার কমিশনে জানাতে পারেনি। আবার স্বামী বিবেকানন্দ এটাও বলেছে, মানুষ যদি ক্ষুধার্ত থাকে, অশিক্ষিত থাকে, তাহলে আমরা যদি কেবল ধর্ম নিয়ে রাজনীতি করি তাহলে সেটা বিশ্বাসঘাতকতা। আপনারা সবাই বলছেন, আমাকে 30 সেকেন্ড বলতে দিচ্ছেন। তখন লাঠিচার্জ করার দম হয়, তখন তো লাঠি গায়ে নিচে বসে, আর এখন যত লাঠিচার্জ
যত অত্যাচার হিন্দুদের উপরে মহিলাদেরকেও ছাড়েনি, মহিলাদের উপরে অত্যাচার করেছে। এইটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। নির্লজ্জ দল। আমার সময় শেষ হয়ে গেছে আমার সময়। আমার রুদ্রাঙ্ককে আমি বেশ আমি রুদ্রাঙ্ককে অপমান করা হয়েছে। হিন্দু রক্ত থাকলে কেউ এভাবে বলতে পারে না। চারটে নিজের ধর্মটাকে বেশ আমি শুধু রুদ্রাঙ্ককে একটাই কথা বলছি, জেল কে তালে টুট গে। এরা ছাড়া পেয়ে গেছে। এদের সাথে আবার তুমি ডিবেট করতে পারবে। এরা আর জেলে নেই। জেলে থাকলে আমাদের ডিবেটে রুদ্রাঙ্কদের সুবিধা হতো, কিন্তু এরা জেলে নেই। আবারও বলছি, আজকে হয়তো প্রিয়ন্তী, শিল্পা বা দিতিদেরকে এই স্টুডিওতে আনা হয়েছে। কাল যখন আমাদের ছাবা, যারা সিংহরা, বাঘের বাচ্চারা, হিন্দুর বাচ্চা যারা, তারা যখন ছাড়া পাবে, তাদেরকেও এভাবে উদযাপন করা হবে। কেন জানেন? তার কারণ এরা কেউ চাকরি চোর নয়, এরা কেউ গরু চোর নয়, কয়লা চোর নয়। এরা এই বাংলার কোনো বিষয় নিয়ে আন্দোলন করতেই যায়নি। গেছিল ওই মেরুদণ্ডহীন মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আন্দোলন করতে, গেছিল দীপু দাস এবং চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে লড়াইটা করতে। হিন্দুরা এত ফেলনা কি করে হতে পারে? আর আমাদের ভারতের কোনো অঙ্গরাজ্যের কোনো সরকার যে হিন্দুদেরকে এভাবে মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করবে পুলিশের মাধ্যমে, অকল্পনীয়। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি হেরে যাচ্ছেন ভোটের আগেই। এরা আসলে আপনারই 80 এবং 90-এর দশকের ওই দামাল আগুন খেকো চেহারাটা, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আগুন খেকো ইমেজটা ছিল, ভয় পাচ্ছেন এই আগুন খেকো ইমেজটাকে। তাহলে তো এবার সরকার থেকে যাওয়ার পালা। 2026-এর আগেই কি এই সরকার পড়ে যাবে? ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH